আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। বিশেষ নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ ২০২৪-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা হবে। আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়। এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ এবং কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ প্রণয়ন করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৮ই আগস্ট প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরূপ পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-এর আওতায় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া বিদ্যমান আইনের আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধানসমূহ প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয় বিধায় বাতিল করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। উক্ত আইনের কতিপয় বিধান বিলোপ সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধানের বিষয়টি সংযোজনপূর্বক বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ ২০২৪ উপদেষ্টা পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। নিখোঁজ ও গুম থেকে নাগরিকদের রক্ষা করতে সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন দলিলে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যগণ। প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন দেশের এই পদক্ষেপ একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। এছাড়া শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। দেশে চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। আজ চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান। তিনি বলেন, বন্যায় মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ শিশু রয়েছে। এই ৫২ জনের মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৭ জন, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়িতে ১ জন, নোয়াখালীতে ৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন, কক্সবাজারে ৩ জন ও মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব। গত জুলাই মাসে গণহত্যাকাণ্ডে ৩২ জন জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। আজ আন্দোলনে নিহত নাসিফ হাসান রিয়াদের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাক এ অভিযোগ দায়ের করেন। এর আগে ১৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ ১০ ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া গত ২১ আগস্ট একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৭৭ জনের নামে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদ সন্তর বাবা জাকির হোসেন এই অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করার অভিযোগে এই মামলা করা হয়েছে। নাটোর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। পুলিশ বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসছে মর্মে সভায় সন্তোষ প্রকাশ করা হয়। দ্রব্যমূল্য পরিস্থিতি মনিটরিং এবং সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সেনাবাহিনীর ক্যাপ্টেন মোস্তফা, নাটোর থানার ওসি মিজানুর রহমান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। জিঙ্ক সমৃদ্ধ ধান চাষের প্রসার ঘটাতে জেলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা AKM সাদিকুল ইসলাম। সভায় জানানো হয়, শিশুদের দৈহিক বৃদ্ধি ও মেধা বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন বয়সভেদে নির্ধারিত মাত্রায় জিঙ্ক গ্রহণ করা প্রয়োজন। এই অবস্থার উত্তরণে জিঙ্ক সমৃদ্ধ ধান উদ্ভাবন এবং এর চাষাবাদ প্রসারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলতি খরিফ ২ মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল সহ অন্যান্য এলাকায় মাসকলাই আবাদ শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাত দিয়ে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, ২৬,০০০ হেক্টর জমিতে মাসকলাই আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত আবাদ হয়েছে ৮,১০০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা পূরণের আশা করা হচ্ছে। গত বছরের চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পাগলা নদীর তীরবর্তী চরাঞ্চল সহ অন্যান্য এলাকায় ২৫,৭৪০ হেক্টর জমিতে মাসকলাই আবাদ হয়েছিল। ফলন পাওয়া গেছিল ৩৫,৪৬০ মেট্রিক টন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৬ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।